নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের 1063তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বে এটা শুনেছি, বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণীর স্বয়ংবরের খবর জেনেই কৃষ্ণ বিদর্ভ রাজ্যে পা রেখেছেন অনিমন্ত্রিতভাবে, এবং সেখানে তার এই উপস্থিতি, এই যে একটা বিবাহ উৎসব চলছে, সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে পারে, এমনকি সেটা যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। এই অবস্থায় কি করা যায়, জরাসন্ধ সেটা অনুমান করেই তার অনুগামী রাজাদের মনোভাব বুঝে নিতে চাইছে। সেখানে আমরা দেখেছি করুষ দেশের রাজা দন্তবক্র, তিনি জরাসন্ধের অনুগামী, এবং সুনীত অর্থাৎ শিশুপাল, এরা দুজনই জরাসন্ধের পক্ষভুক্ত, অর্থাৎ তার মিত্রপক্ষ। এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা দুজন বলছেন যে কৃষ্ণ এখানে এসেছেন তো সে বেশ ভালো কথা, মহারাজ ভীষ্মকের কন্যা স্বয়ংবরা হবে, সেখানে কন্যা লাভের জন্য আমরাও এসেছি, তাতে এত উদ্বিগ্ন হবার, এত চিন্তিত হবার কি আছে? আর এতে তো কোনো দোষও নেই, গুণও নেই। হ্যাঁ, আমরা সবাই একই উদ্দেশ্যে এসেছি। কিমাত্র দোষ গৌণ বা কন্যা হেত সমাগতা। বরং কৃষ্ণ এসেছেন ভালোই, তো তাকে এই সভায় তাকে ডেকে নেওয়া হোক, বরং এই সুযোগে তার সাথে আমরা সন্ধি করে নিই, তাহলে তো আর কোনো উদ্বেগ আশঙ্কা থাকবে না। এবং সন্ধানত কৃত্বা কৃষ্ণেন সহিতাভ্যয়ম বসাম বিগত উদ্বেগা নির্ভয়া বিগতজ্জরা। একেবারে হরিবংশ পুরাণ এই কথাটি সুন্দরভাবে তুলে ধরেছে। এরা চাইছেন যে কৃষ্ণ আসুক, সামনে এইসব স্বয়ংবর সভা, সেখানে এই কন্যা যাকে বরণ করবে, ঠিক আছে। আর তার চাইতে বড় কথা, আমরা সবাই এখানে উপস্থিত। কৃষ্ণ তো কোনোদিন আমাদের সামনাসামনি মোকাবিলা হয়নি কৃষ্ণের সাথে, একবার দেখা যাক সে কত বড় শক্তিমান। সে তো সবসময় এড়িয়ে এড়িয়ে যুদ্ধ করেছে, আড়ালে থেকে যুদ্ধ করেছে। সামনাসামনি একবার যুদ্ধ করুক, এখানে তো আমরা সবাই আছি। এবং সেখানে আমরা দেখলাম সুনীত, শিশুপাল এবং দন্তবক্র, এদের এই সমস্ত পরাক্রমী রাজাদের মুখে এই ধরনের কথা শুনে সেখানে একমাত্র প্রতিবাদ করে উঠলেন শাল্যরাজ, যিনি জরাসন্ধের হৃদয়ের অনুগ্রাহী বা হৃদয় পন্থী, হৃদয় যিনি বুঝে চলেন, হৃদয় অনুসারী। একেবারে এই ভাবসাই হরিবংশ পুরাণ শাল্যকে ব্যাখ্যা করেছে। এবং তখন তিনি এদের কথা শুনে বললেন, এ কি কথা? আমরা কি সবাই কৃষ্ণের ভয়ে অস্ত্রশস্ত্র রেখে কম্পিত অন্তরে বসে থাকবো? কিং ভয়ে নাশনা সর্বে নাস্ত্র শস্ত্রা ভাবামহে। আমরা নিজেদের উপরে একটুকু ভরসা রাখবো না আর শত্রু স্তুতি করে বেড়াবো? এই ধরনের কাপুরুষতাকে আমাদের মতন রাজাদের মানায়? এবং আপনারাই বলুন, আপনারা প্রত্যেকেই খ্যাতিমান পরাক্রমী রাজা, এই ধরনের কথাবার্তা যৌক্তিকতা কোথায়? এবং শাল্যরাজ তিনি কৃষ্ণের অনেক ক্ষমতার কথা, অনেক যুদ্ধ পরাক্রমের কথা শুনেছেন, তিনি সেগুলো জানেন, সেগুলো
মাথায় রেখেই তিনি বললেন। অনেক শুনলাম তিনি নাকি স্বয়ং বিষ্ণুর অবতার, তিনি নাকি নারায়ণ। তো তাই বলে সেই ভয়ে আমাদের সিটিয়ে থাকতে হবে নাকি? তবে একথা তো জানবেন যে মরার সময় না আসলে কেউ মরে না। অতএব আমরা কেন তাকে এতটা গুরুত্ব দেব? তত্ত্বং জানামি রাজেন্দ্র কালে না আয়ুষ্ক্ষয় ভাবে না কালে ম্রিয়তে কশ্চিৎ প্রাপ্ত কালে না জীবতে। সময় হলে কেউ বাঁচে না, আর যতক্ষণ না সময় হয়, না কালে ম্রিয়তে, সময় না হলে কেউ মারা যায়। সুতরাং তাকে এত গুরুত্ব দেবার কি আছে? তাছাড়া আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তাকে আসতে দিন, তেমন হলে আমরা তার সাথে যুদ্ধ করব। তবে শেষ কথা যেটা, সেটা মনে হয় কৃষ্ণ এখানে আর যাই হোক যুদ্ধ করার জন্য আসে। সুন্দরী রুক্মিণী স্বয়ংবরা হবেন, স্বয়ংবর সভায় তার যাকে পছন্দ হবে তিনি তাকেই বরণ করুন। যস্য বা কস্য বা কন্যা বরিষ্যতি তস্য সা, রুক্মিণী তারই পতিতি হবে। না চ সংগ্রামে হি তো হি কৃষ্ণ স্বয়মাগতমনতিহা। কৃষ্ণ এখানে যুদ্ধ করার জন্য আসেনি। যস্য বা কস্য বা কন্যা বরিষ্যতি তস্য সা, সেই কন্যা যাকে বরণ করবে তিনি তারই, রুক্মিণী তস্য সা, রুক্মিণী তারই পত্নী হবেন। কিমাত্র বিগ্রহ রাজ্ঞা প্রীতির্ভবতু মে ধ্রুবন। আমরা নিজেরা কেন এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছি? এত কথাবার্তা বলার প্রয়োজনটাই বা। আমরা সেখানে দেখলাম কন্যা পিতা ভীষ্মক তিনি চুপচাপ সবার কথা শুনছিলেন। আসলে কোন কন্যা পিতা চান যে তার কন্যার বিবাহ উপলক্ষ করে সেখানে একটা গোলযোগ, সেখানে একটা যুদ্ধ হোক? এটা কোনো কন্যা পিতাই চাইবেন না। তিনি যত বড় দুর্বল, যত বড় শক্তিশালী হন না কেন, কোনো কন্যা পিতা এটা চান না। ভীষ্মক তিনি এটি চান। যাবে এখানে উপস্থিত আছেন জরাসন্ধ, মহামহিম, তিনি স্বয়ং উপস্থিত। তাকে এড়িয়ে তো কেউ কোনো কথা বলতে পারে না। আর তাছাড়া জরাসন্ধের মিত্রপক্ষীয় সমস্ত ভয়ঙ্কর রাজারাও সেখানে উপস্থিত আছে। অতএব ভীষ্ম এতক্ষণ একটু চুপ করে সবার কথা শুনছিলেন। হ্যাঁ, তিনি জরাসন্ধের অনুগামী, তবে তিনি কৃষ্ণকেও একটু সমীহ করেন। কৃষ্ণের প্রতি তার সামান্য হলেও কিছুটা শ্রদ্ধা আছে, আর এই শ্রদ্ধা খানিকটা বেড়েছে। কারণ এই জরাসন্ধ, যিনি ভারতবর্ষের অবিসংবাদিত রাজা, রাজ চক্রবর্তী, তিনি বহু চেষ্টা করে আজও পর্যন্ত কৃষ্ণের কিছুই করতে পারেন। সুতরাং এই প্রবল পরাক্রান্ত হওয়া সত্ত্বেও জরাসন্ধ যখন একেবারে কিছুই করতে পারেননি, সুতরাং এবং বিশেষ করে তার উপস্থিতি সত্ত্বে কৃষ্ণ তারই এক পার্শ্ববর্তী রাজ্যে এবং বিশেষ করে জরাসন্ধের এক বিরুদ্ধ পক্ষীয় রাজার অনুগামীর বাড়িতে, বিরুদ্ধ পক্ষীয় রাজবাড়িতে উপস্থিত হয়েছে। এখানে এই ঘটনায় উপস্থিত সবার মধ্যে কৃষ্ণের উপর যেমন একটা সমীহ বেড়েছে, তেমনি একটা তাদের মনে যে আশঙ্কাও জেগেছে। এটা বুদ্ধিমান ভীষ্মকের বুঝতে এতটুকু অসুবিধে হল। আর তিনি সবার কথা শুনে, বিশেষ করে জরাসন্ধের কথা শুনে এটা অন্তত বুঝেছেন। আর যাই হোক, জরাসন্ধ কিন্তু কৃষ্ণকে
এখন একটু সমীহ করতেই আরম্ভ করেছে। অর্থাৎ এই জরাসন্ধ আর আগের জরাসন্ধ এক কিনা এই প্রশ্নও যেন একটু সবার মনে উঠে এসেছে। যাই হোক, এর মধ্যে আরেকটা ভয় ভীষ্মকের মনে ভীষণভাবে কাজ করছে। মহারাজ ভীষ্মক, বিদর্ভ রাজ ভীষ্মকের মনে ভয়ঙ্করভাবে কাজ করছে। সেটা তার ছেলেকে নিয়ে। ভীষ্মকের পুত্র রুক্মী। এই রুক্মী তিনি ভয়ঙ্করভাবে জরাসন্ধপন্থী। যেদিন থেকে কৃষ্ণের সাথে জরাসন্ধের একটা দ্রোহ সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে তিনি কৃষ্ণকে দুচক্ষে দেখতে পারেন না। ঠিক, আর এই সভায় যেভাবে কথা হলো, সেখানে জরাসন্ধপন্থীরা যতই নিঃশঙ্কার কথা বলুন না কেন, যতই তারা তুড়ি মেরে কৃষ্ণকে উড়িয়ে দিতে চান না কেন, ভীষ্মক বুঝলেন তার কন্যা রুক্মিণীকে নিয়ে যে কোনো সময় এখানে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং এই যুদ্ধের কারণ তার কন্যা অবশ্যই তার যুদ্ধ বাঁধতে পারে শ্রীকৃষ্ণের সাথে জরাসন্ধ বা জরাসন্ধীয় পন্থীদের। ভীষ্মক এটাও বুঝলেন সেই যুদ্ধে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সবচাইতে বড় বিপদ হবে তার সন্তানের, অন্য কারো নয়, জরাসন্ধের নয় কিংবা অন্য কারো নয়, যতটা হবে তার পুত্র রুক্মীর। কারণ রুক্মী শক্তিমান, কিন্তু ততটা বেশি গোয়ার, অতখানি সে অহংকার, সে কৃষ্ণকে একেবারেই সহ্য করতে পারে না। এবং এই যে কৃষ্ণকে না ডাকা বা কৃষ্ণ দেশিতা, এই ব্যাপারটা অনেকটা বেশি। এবং তিনি যে চুপ করে আছেন, অর্থাৎ মহারাজ ভীষ্মক যে সব বুঝেও চুপ করে আছেন, তার একমাত্র কারণ তার পুত্র। না কিঞ্চিত ব্রবিদ রাজা, একটা কথাও তিনি বলছেন না বা বলতে পারছেন না। রাজা না কিঞ্চিত ব্রবিদ রাজা ভীষ্মক পুত্র কারণ। হরিবংশ পুরাণ একেবারে পরিষ্কার করে বলছে, পুত্রের কারণে তিনি একটি কথাও কিন্তু বলতে পারছেন না। আর সেখানে এটাও তিনি বুঝলেন তার পুত্র শক্তিমান, যুদ্ধবিদ্যা তার দখলে আছে, কিন্তু প্রচন্ড গোয়ার আর কৃষ্ণদ্রোহী, কৃষ্ণকে এতটুকু সহ্য করতে পারে। ফলত কৃষ্ণং না সহতে নিত্যং পুত্রমে বলদর্পিত। এবং কোন পিতা কৃষ্ণের সাথে, এই যিনি কূটবিদ্যায় পারদর্শী এবং যিনি জরাসন্ধের মতন পরাক্রমী রাজাকে ঘোল খাইয়ে ছেড়েছে, তার বিরুদ্ধে কোন পিতা পুত্রকে কিভাবে যুদ্ধ করতে দেয়? কারিষ্যসে কথং যুদ্ধং পুত্রেণ সহ কেশব। পুত্রের সাথে, কেশবের সাথে কি করে একজন বুদ্ধিমান পিতা তার পুত্রকে যুদ্ধ করতে দেন? এবং এখানে আমরা দেখছি বিদর্ভ রাজ ভীষ্মক সমস্ত রাজন্য বর্গের হৃদয় উত্তেজনাকে ভালোভাবে মেপে নিলেন। মেপে নিয়ে তিনি একটা অদ্ভুত এই মহাভারত এবং হরিবংশ পুরাণ উভয় জায়গায় আমরা দেখছি, উভয়ই হরিবংশ পুরাণও বলছে, মহাভারতও বলছে, একটা কি অদ্ভুতম কার্যম, একটা অদ্ভুত কার্য করে বসলেন মহারাজ ভীষ্ম। অদ্ভুত কেন? অদ্ভুত এই কারণে সেখানে উপস্থিত আছেন, আমরা বারবার বলছি, সেখানে উপস্থিত আছেন জরাসন্ধ, যার রাজ্যের পরিধি এতখানি, এবং তার মিত্র গোষ্ঠী যেইভাবে তাকে চতুর্দিকে সমর্থন জানাচ্ছে, অর্থাৎ তার নিজের রাজ্যের ক্ষমতা পরিসর এবং তার মিত্র গোষ্ঠীর পরিসর, এই দুটোকে যদি এক করা হয়
তাহলে বলা হয় সেই হরিবংশ পুরাণ, মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত পুরাণে বলা হয়েছে জরাসন্ধের এই রাজ্যে না দিবৌ না রাত্রৌ সমাগত, দিনও শেষ হয় না, রাত্রও আসে না। দিবস নৌ রাত্রৌ সমাগত, কোনো দিনও শেষ হয় না, রাত অর্থাৎ সূর্য অস্ত যায় না। এত তার বিশাল পরিধি রাজনীতি, এতখানি তার ক্ষমতা, এতটাই তার প্রতিপত্তি। সেই জরাসন্ধ উপস্থিত আছেন, তিনি ভীষ্মক কিন্তু সেই জরাসন্ধের কিংবা তার অনুগামীর কারো কোনো পারমিশন না নিয়ে তিনি একলা বেরিয়ে পড়লেন, সশরীরে তিনি বেরিয়ে পড়লেন। এবং তিনি বুঝলেন, তিনি এটা বুঝেছেন, মহারাজ ভীষ্মক এটা বুঝেছেন যে উপস্থিত সবার মধ্যে কৃষ্ণকে নিয়ে একটা শঙ্কার সৃষ্টি হয়েছে। আর ঠিক এটা বুঝেই, এই সুযোগটা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে তার কিছু বিশ্বস্ত অনুচরদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। কারণ তিনি এটাও, তার মনে এই ভাবনাটাও এসেছে যে কৃষ্ণ উপস্থিত হয়েছেন তারই বিজিত সামন্ত নৃপতির ঘরে, অর্থাৎ যে বাবাকে, যে জ্যাঠাকে তিনি তাদের রাজ্য সীমা থেকে দূর করে দিয়েছেন, যারা বিদর্ভের এখন প্রায় সামন্ত রাজ্যের অধিপতি হয়ে কোনোভাবে টিকে আছে, সেখানে কৃষ্ণ এসেছেন। এবং এটা তো শুধু বিদর্ভের সামন্ত রাজ্য না, বা বিদর্ভের প্রতিদ্বন্দ্বী বা শত্রু রাজ্য একমাত্র নয়, এটা তো জরাসন্ধেরও বিরোধী পক্ষ। বিদর্ভের শত্রুপক্ষ মানে জরাসন্ধেরও শত্রুপক্ষ। এবং সেখানে কৃষ্ণ এসে সেই সব বিজিত সামন্ত গৃহে এসে উপস্থিত হয়েছেন। অতএব তাকে তো একটু সম্মান জানাতেই হবে, তাকে তো একটু সৌজন্য দেখানো প্রয়োজন। কারণ এখন রাজনীতির ইতিহাসের পট পরিবর্তন অনেকটাই ঘটে গেছে। ভীষ্মক, মহারাজ ভীষ্মক, তিনি স্থির করলেন এই রাজোচিত সৌজন্য যেটা তিনি দেখাননি, তার ফলে বিপদটা তার কৃষ্ণের দিক থেকে বাড়তে পারে। কারণ কৃষ্ণ এখন প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সুতরাং তার মনে কি একটা আত্মগ্লানি দেখা দিল। সেই আত্মগ্লানি থেকেই একেবারে পরিষ্কারভাবে এখানে হরিবংশ পুরাণ বলছেন, তার যেন মহারাজ ভীষ্মকের মনে একটা গ্লানি বোধ হলো। সেই গ্লানি বোধ থেকেই তিনি রওনা দিলেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কৈশিক রথে বাসভবনে। আমরা আগেই বলেছি, তার পিতা এবং জ্যাঠাকে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিলেও ভীষ্মকের সাথে তাদের সম্পর্ক একেবারে রুদ্ধ হয়ে যায়। একটা ক্ষীণ সম্পর্ক ছিল, একটা যাতায়াত বা একটা সম্পর্কের একটা ধারা ছিল। অতএব সেই সূত্র ধরেই ভীষ্ম গিয়ে উপস্থিত হলেন কৈশিক রথের গৃহে। এবং সেটা তিনি বুঝলেন যে কন্যা লাভের উদ্দেশ্যেই যখন কৃষ্ণ এসেছেন, এবং এই কৃষ্ণ যখন একবার তার রুক্মিণীর দিকে কৃষ্ণের দৃষ্টি গেছে, সুতরাং রুক্মিণীকে লাভ না করে কৃষ্ণ ফেরত যাবেন না। এবং প্রয়োজনে যদি যুদ্ধ হয়, ভয়ঙ্কর যুদ্ধ হবে, এবং এই যুদ্ধে যার যাই ক্ষতি হোক না কেন, সবচাইতে বড় ক্ষতি হবে মহারাজ ভীষ্মকের, এবং সেই ক্ষতিটা হবে তার পুত্রের জীবন সংশয়। কারণ তার পুত্র ভয়ঙ্কর কৃষ্ণের দেশে, সে কোনো কিছু বুদ্ধিশুদ্ধি না রেখে কৃষ্ণকে বধ করার জন্য সে ঝাঁপাবে, এবং কৃষ্ণের হাতে তার মৃত্যু অনিবার্য। অতএব নিজেকে রক্ষা করার জন্য, বিশেষ করে তার পুত্রকে রক্ষা করার জন্যই তিনি দ্রুত বেরিয়ে পড়লেন।
এবং এখানে ভাগবতে খুব চমৎকার করে যেটি বলেছে সেখানে একটু আমাদের আসতে হবে। বলছেন কর্ণার্থে চ আগত কৃষ্ণ তত্রাপি ন কুতো তিথি। এই জায়গাটা কন্যার্থে মানে কন্যার জন্য, কন্যা লাভের জন্য, যা আগত এসেছেন, কন্যা লাভের জন্য এসেছেন কৃষ্ণ, তত্রাপি না কুতো অতিথি। এই তিথি শব্দটাকে আমাদের একটু বুঝতে হবে। একটু শব্দের মধ্যে আমরা আসি, তাহলে এই জায়গার মাহাত্ম্যটা আমরা একটু ভালো করে বুঝতে পারব। দেখুন, অথ ধাতু, অথ ধাতু নিষ্পন্ন হচ্ছে তিথি। অথ ধাতুর সাথে ইথি যুক্ত করে হয় তিথি। তিথি অর্থ হচ্ছে দিন, সময় বা দিন। তো অথ শব্দের অর্থ হচ্ছে যা সতত গমন করে, সতত প্রাপ্তি হয়, যা সবসময় পাওয়া যায়, যা সবসময় চলে। হ্যাঁ, সময়, সময় যা সবসময় চলে এবং যেটাকে আরেকটা তার গুরুত্বপূর্ণ অর্থ সতত যাকে পাওয়া যায়। তাহলে তিথির কথাটাকে যদি আমরা বুঝি ব্যাকরণের দিক থেকে, অথ যুক্ত, অথ মানে যা সবসময় পাওয়া যায়, এই অর্থটাকে যদি আমরা সতত প্রাপ্তি যুক্ত ইথি, ইথি শব্দের অর্থ হচ্ছে এই স্থানে, এখানে, মানে এখানে যাকে সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে তিথি। একটা তার অর্থ যেমন দিন, হ্যাঁ, দিন, তিথি বলতে যেমন দিন বোঝায়, সময় বোঝায়, তেমনি এটাও বোঝায় যাকে সবসময় একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, যাকে নির্দিষ্ট জায়গায় সব সময় পাওয়া যায়, এই অর্থ বোঝাতেও তিথি কথাটাকে ব্যবহার হয়েছে। ঠিক এখান থেকেই অতিথি ভাবনাটা এসেছে। অতিথি মানে না তিথি যাহার, বহুব্রীহি, না তিথি যাহার, বা আমরা যাকে বলি অজ্ঞাত পূর্বক গৃহাগত ব্যক্তি, মানে আগন্তুক, তাকে বলা হচ্ছে অতিথি। যিনি সময় বা মানে কোনো রকম আমন্ত্রণ ছাড়া, স্বার্থ ছাড়া যিনি এসে হঠাৎ উপস্থিত হয়েছেন, যার সাথে যিনি অজ্ঞাত, আগন্তুক, একেবারে স্পষ্ট কথা, এক কথায় বোঝা যায় আগন্তুক, যার নাম গোত্র পরিচয় কিছুই জানা যায়। এবং এটাও বলা হয় যার দ্বিতীয় দিন নেই, মানে একদিনের জন্য, এক রাতের জন্য যিনি মাত্র আসেন, যার দ্বিতীয় দিন আর যাকে পাওয়া যায় না, যার উপস্থিতি হয় না, তিনি হচ্ছেন অতিথি। আর তিথি হচ্ছে যাকে সবসময় পাওয়া যায়, এই জায়গায়, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যাকে সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে তিথি। আর যাকে এক রাতের জন্য কেবলমাত্র পাওয়া যায় কিংবা আগন্তুক, সেই হচ্ছে অতিথি। এই কথাটা তিথি বা অতিথি নিয়ে আমরা কেন কথা বললাম, কারণ এখানে শ্লোকটা হচ্ছে কর্ণার্থে চ আগত কৃষ্ণ তত্রাপি ন কুতো তিথি। একবার এখানে তিথি বলা হয়েছে, একবার বলা হয়েছে অতিথি। কন্যা লাভের জন্য যিনি এসেছেন, এই যে ক্ষমতাবান মানুষটি, যাকে মহারাজ ভীষ্মক নিমন্ত্রণ করেননি, এবং নিমন্ত্রণ করেননি বলে তিনি তার রাজ্যে অতিথি হয়ে আসেননি, অথচ যিনি সবসময় তার কাছে আসতে পারেন, তাকে যখন নিমন্ত্রণ করা হয় না, যাকে নিমন্ত্রণ, অর্থাৎ যাকে নিমন্ত্রণ করা উচিত, যাকে সবসময় পাওয়া যায় বা পাওয়া উচিত, তাকে যদি নিমন্ত্রণ না করা হয়, সেটা তার প্রতি যে একটা অসম্মান, এবং সেই অসম্মানের পরিচয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা বুঝেই ভীষ্মক যেন দৌড়লেন নিজের দোষ স্খলনের জন্য। অর্থাৎ কৃষ্ণ তার ঘরের লোক, যাদব গোষ্ঠীর লোক, এবং কৃষ্ণ যে কোনো যাদব গৃহে, যে কোনো যাদব গোষ্ঠীতে তার মর্যাদা অপরিসীম, অপরিসীম মর্যাদা দিয়ে তিনি রয়েছেন। সেরকম সর্ব যাদব গোষ্ঠীর বন্দনীয় শ্রেষ্ঠতম পুরুষ
এই অর্থে তিনি তিথি। সমস্ত যাদব গৃহে তিনি যে কোনো সময় আসতে পারেন, কারণ তিনি সমস্ত যাদব গোষ্ঠীরই একজন অত্যন্ত সম্মানীয় পুরুষ। বিশেষ করে এখন কৃষ্ণের যে মর্যাদা রাজনৈতিক ক্ষেত্রে বেড়েছে এবং যাদব গোষ্ঠীর ঋত সম্মানকে, ঋত শক্তিকে তিনি পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছেন, তিনি তো আর যেমন তেমন নন। হ্যাঁ, জরাসন্ধ চেষ্টা করে যাদব গোষ্ঠীর মধ্যে একটা ভাঙন ধরিয়েছে, দুটো দিক থেকে, একটা কংসের দিক থেকে, একটা ভীষ্মর দিক থেকে। কিন্তু কংস বেঁচে নেই, ভীষ্মক আছেন, কিন্তু ভীষ্মক ভয় পাচ্ছেন। তার পরিণাম যে কংসের মতন হবে না, কে বলতে পারে? আর কৃষ্ণ যেভাবে প্রবল প্রতাপান্বিত হয়ে উঠছেন, স্বয়ং কিছুক্ষণ আগে তারই সভাগৃহে জরাসন্ধ যে শঙ্কা প্রকাশ করেছেন, বা জরাসন্ধ অনুগামীর মধ্যে কৃষ্ণ সম্পর্কে যে আশঙ্কা, যে ভয়ের একটা অতি সূক্ষ্ম হলেও একটা ওয়েভ, একটা তরঙ্গের স্পষ্ট উপস্থিতি মহারাজ ভীষ্ম অনুভব করেছেন, তাতে তার ভয়টা নিজের জন্য যতটা না বেড়েছে, তার পুত্র একটু বুদ্ধি কম এবং প্রচণ্ড কৃষ্ণদ্বেষী রুক্মির ক্ষেত্রে সেটা যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে না, এটা ভেবেই আকুল হয়ে তিনি অতিথিকে তিনি তিথি করবার জন্য ছুটে এসেছেন। অতিথিকে তিথি করার জন্য, তস্ত্রাপীন কুত তিথি অতিথি। ভীষ্ম ঠিক করলেন, আর চাই আর দেরি নয়, অন্তত রাজকীয় সৌজন্যটা যাতে কৃষ্ণের সাথে বজায় থাকে, সেই জন্যই অন্তত একবার তার সাথে দেখা করে তাকে প্রসন্ন করে আসা উচিত। গমনায় মতিং চক্রে প্রসাদীয়তুমচ্যুতম। গমনায় মতিং চক্রে, যাচ্ছেন এই ধারণার বশবর্তী হয়। মতিং চক্রে, এই যা কিছু ভাবনার, এই ধারণার বশবর্তী হয়েই তিনি ছুটে চলেছেন। প্রসাদায়িতু, প্রসন্ন করতে, কাকে? অচ্যুতম। এখানে অচ্যুত কৃষ্ণকে সম্পর্কে বলা হয়। অচ্যুত মানে যিনি নিজে অবস্থান থেকে চ্যুত হন না। সাধারণত আমরা সেই ঈশ্বর সম্পর্কে, আত্মা সম্পর্কে, পরমাত্মা সম্পর্কে বলা হয় অচ্যুত। ব্রহ্ম সম্পর্কে বলা হয় অচ্যুত, যিনি অবিকারী, যার কোনো অবস্থাতেই কোনো বিকার নেই, অবস্থার কোনো পরিবর্তন যার ঘটে না। এই কৃষ্ণকে অচ্যুত বলা হচ্ছে দুটি অর্থে। একটি সেই দার্শনিক অর্থে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বা কৃষ্ণই সেই ঈশ্বর, এই অর্থে তিনি অচ্যুত পুরুষ। আর এইখানে এই হরিবংশে বা মহাভারতে তাকে অচ্যুত বলা হচ্ছে অন্য কারণে, ওই ব্রহ্ম সম্পর্কীয় ভাবনায় নয়। তাকে অচ্যুত বলা হচ্ছে তিনি তার অবস্থান থেকে এতটুকু সরেন না, অর্থাৎ তার বুদ্ধি, তার সূক্ষ্ম বুদ্ধি, যাকে কূট বুদ্ধি বলা হয়, সেটা এতটাই মাত্রা যে তিনি যা ঠিক করেন সেটাই তিনি করেন। যেটা তার লক্ষ্য, সেই অভীষ্ট লক্ষ্য থেকে কেউ তাকে একদিনের জন্য, একবারের জন্য এতটুকু চ্যুত অর্থাৎ সরাতে পারে কেউ পারেন। কংসও না, জরাসন্ধ, সেই অর্থেই তিনি অচ্যুত। গমনায় মতিং চক্রে প্রসাদীয়তুমচ্যুত, অর্থ এখানেই পরিষ্কার। ভীষ্ম একেবারে প্রায় খানিকটা ভীত হয়ে ক্রথকৈশিকের গৃহে এসে কৃষ্ণকে বন্দনা করে, ভীষ্ম কৃষ্ণের থেকে অনেক বড় বয়সে, তিনি প্রায়, আমরা আগেই বলেছি, বয়সে তিনি
প্রায় উগ্রসেনের কাছাকাছি। উগ্রসেনের বয়স না হলেও অন্তত বসুদেবের থেকে তো বড়ই, বসুদেবের বয়সই বলবো না, বসুদেবের থেকে একটু বড়, উগ্রসেনের বয়সে না, তবে বসু তার কৃষ্ণ পিতা বসুদেবের থেকে তিনি বিশ্বক কিন্তু একটু বয়সে বড়ই হবে, এবং ক্ষমতায় তার কম নয়। তিনি বিদর্ভ, শক্তিশালী বিদর্ভ রাজ্যের রাজা, ক্ষমতার দিক থেকে তাকে কিছু কম। সেই বিশ্বক ছুটে এসেছেন কৃষ্ণের কাছে। তাহলে এবার বুঝুন কৃষ্ণের দাপট কথাটা, যে দাপটের কথা আমরা এই কাল পুরুষ এর প্রথম পর্বে, প্রথম ভাগে জরাসন্ধ সম্পর্কে যে দাপট শব্দটি ব্যবহার করেছিল, এই জরাসন্ধের দাপট এখন খানিকটা অস্তমিত, যেন তার সেই দাপটের মধ্যাহ্ন সূর্য একটু পশ্চিম আকাশে হেলে পড়েছে, আর পূর্ব কাশে যে কৃষ্ণ রেখার মধ্যে দিয়ে কৃষ্ণ সূর্যের উদয় ঘটেছে, তার দাপট এখন একটু একটু করে বাড়ছে মধ্যাহ্ন গগনের দিকে। এইটা একটু বুদ্ধিমান মানে রাজারাই, মানে রাজনীতির মানুষেরা বুঝতে পারবে। গোয়ার 2-3 জন বাদ দিলে বা অসম্ভব কৃষ্ণ বিদ্বেষী ছাড়া যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে, যারা রাজনীতি মর্ম বোঝেন, তাদের এটা বুঝতে বিশেষ অসুবিধা হবার কথা নয়। সুতরাং ক্রত কৈশিকের গৃহে এসে তিনি সরাসরি কৃষ্ণকে প্রায় সপ্রণাম জানিয়ে, পিতার বয়সী তিনি প্রণাম জানিয়ে বললেন, একটা বোঝাবার চেষ্টা করলেন যে এই স্বয়ংবর, যে তার কন্যার যে স্বয়ংবর হচ্ছে, এ ব্যাপারে তার মোটেই ইচ্ছে ছিল না, এই ব্যাপারে তিনি কোনো আগ্রহই ছিল না। তার ছেলে রুক্মী অত্যুৎসাহী হয়ে তার বোনের বিয়ে দিতে চেয়েছে, এবং দিতে চেয়েছেন স্বয়ংবর সবার আয়োজন করে। এই সমস্ত বুদ্ধি এবং আয়োজন সবটাই তার পুত্র রুক্মীর মস্তিষ্ক প্রসূত। এবং জানেনই তো, আমার ছেলে বয়সও বেশি না, আর তার থেকে তার বুদ্ধিশুদ্ধিও কম, অল্প বয়সী ছেলে তার বোনের বিয়ে দেবে, এই জন্য সে একটা ঘটা করে স্বয়ংবর সভা এই আয়োজন করেছে। আমার এর ব্যাপারে এতটুকু উৎসাহ মোটেই ছিল না। স্বয়ংবরে নরেন্দ্রনাং না চাহং দাতুম উৎসাহে, আমার এই ব্যাপারে এতটুকু উৎসাহ ছিল না। ভীষ্ম যেন নিজেকে একটা ভালো মানুষ সাজিয়ে, যেন তিনি কিছুই জানেন না, তার অজান্তেই সব কিছু ঘটে গেছে, এইরকম একটা ভাব এনে হাত কচলাতে কচলাতে কৃষ্ণের সামনে এসে বলছেন, আমার ছেলেটা বুঝতেই পাচ্ছেন তো, অল্প বয়স, তারপর চপলমতি, সে না বুঝে এসব ছেলে মানুষই করে ফেলেছে। এর জন্য ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। अथ प्रसदीयस्य तं पुत्र दुर्नय हेतुना। আমরা একটু হরিবংশ পুরাণে আসি। হরিবংশ পুরাণ কি বলছে? হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের মধ্যে এই ঘটনাটা আছে। তো সেখানে আমরা দেখছি, একটু পিছিয়ে যাই, কৃষ্ণ তখন রয়েছেন মথুরায়। সেখানে কিছু আদিবাসী মানুষ তার কাছে এসেছেন। তারা হচ্ছেন কিমি কান্ত চারা। কান্ত মানে একেবারে প্রান্ত দেশের যারা ঘুরে টুরে বেড়ায়। প্রান্ত দেশে মানে ঠিক সমাজের মূল স্রোতে থাকে না, সমাজের একটু প্রান্ত ভাগে যারা বসবাস করে, বা তারা বিভিন্ন জায়গায় যারা বিচরণ করেন, অনেকটা তারা ওই চারণজীবী, এক জায়গায় থেকে এক জায়গায় চলে আসে। অনেকে এদের ব্যাখ্যা করেছেন ভিল বলে, অনেকে এদেরকে এরকম কোনো চারণজীবী হিসেবে তাদেরকে তুলনা করেছেন। তারা এসে কিন্তু এই খবরটা দিয়েছেন কৃষ্ণর কাছে। অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় চড়তে চড়তে, যাদবদের বিভিন্ন রাজ্যের মধ্যে এরা পরিভ্রমণ করে বেড়ান, সেখানে ঘুরতে ঘুরতে তারা এসে খবর পেয়েছেন যে মহারাজ ভীষ্মকের সুন্দরী কন্যার
আর সেখানে স্বয়ংবর হবে এবং সেই স্বয়ংবর সভায় মানে সেখানে একটা পার্থিবানাং সমাগমা, নরেন্দ্রানাং বলছেন যে সেখানে পার্থিবানাং সমস্ত বড় বড় রাজাদের একটা পার্থিবী সময় সমিতি হবে, সমস্ত বড় বড় রাজাদের সেখানে একটা সমাগম হবে। এবং সেইখানে সবাই যাচ্ছে, তারা ছুটতে ছুটতে এসে কৃষ্ণের কাছে সে খবরটা পৌঁছে দিচ্ছে। এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এরা কৃষ্ণের কাছে এসে খবর দিচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করুন, কৃষ্ণের এই চর বা এই ইনফরমেশন নেবার তার এই সূত্র কতটা প্রসারিত সর্বক্ষেত্রে, এবং তার যেমন রাজ অনুচর রয়েছে তেমনি একেবারে প্রান্তজীবী মানুষরাও কৃষ্ণের নির্দেশে কিন্তু বা যে কোনোভাবেও তাদের কাছ থেকেও কৃষ্ণ কিন্তু তার চতুর্পার্শ্বে কোথায় কি খবর ঘটছে এই খবরটা যথার সময় কৃষ্ণ ঠিক জানতে পারে, এই খবরটা চলে আসে। সুতরাং সোর্স অফ ইনফরমেশন, এই ইনফরমেশনের সোর্স যার যত প্রবল, সেই রাজার পক্ষে প্রস্তুতি নেওয়াটা, এবং প্রস্তুতি শুধু নয় ডিসিশন নেওয়াটা তত সুবিধাজনক। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই রাজা তত সুবিধাজনক অবস্থায় থাকে। এবং কৃষ্ণর এই যে ইনফরমেশনের সোর্স, তার সোর্সটা কতটা ক্ষমতাধর এবং কতটা তারা চতুর্দিকে বিস্তৃত, সেটা বোঝার জন্য আমরা এই জায়গায় বলছি। এবং শুধু তাই নয়, তারা এসে বলছে নিরুদ্ধা পৃথিবী পালা কিমেক অন্তর্চরাভয়ম নিরুৎসাহ ভবিষ্যাম গচ্ছাম যদুনন্দন। বলছেন এই যদুনন্দন কৃষ্ণকে সম্বোধন করছে, কি আমরা কি এই যে আমরা একান্তচারী যারা, আমরা কি এই ঘটনা শুনে উৎসাহিত হয়ে সেখানে যাব না, নাকি নিরুৎসাহ হয়ে এই খবরটা জেনে চুপচাপ বসে থাকবো? এখানে একটা এত বড় বড় রাজাদের একটা সমাগম হচ্ছে, মহারাজ ভীষ্মকের কন্যার স্বয়ংবর সভার, এই খবর জেনেও আমরা চুপচাপ বসে থাকবো, সেখানে আমরা যাব না। অর্থাৎ তারাও কৃষ্ণের মনোভাবটা যেন বুঝতে পারছেন, অর্থাৎ বুঝতে পারছেন এই খবরটা কৃষ্ণকে দিয়ে তা একটা উত্তেজনার সৃষ্টি হবে এবং সেখানে কৃষ্ণ যাবেন এবং সঙ্গে সঙ্গে তারাও যাবেন। এই যে জনজাতি এবং আবির জনগোষ্ঠী, এদেরকে নিয়ে কিন্তু কৃষ্ণ তার দুর্ধর্ষ ভয়ঙ্কর সেই নারায়ণী সেনা তৈরি করেছিলেন, যাদের কথা আমরা বহুবার ভারত কথার মধ্যে আলোচনা করেছি অনেক আগে। তো সেই তারাই এসে ইনফরমেশনটা এখানে কৃষ্ণকে দিচ্ছে, এবং এই কৃষ্ণ এই ইনফরমেশনটা শুনেই যখন ভীষ্মক এসে বলছে পুত্রমে বাল ভাবে না ভগিনীং দাতুম ইচ্ছতি স্বয়ংবরে নরেন্দ্রনাং না চাহং দাতুম উৎসাহে, বলছে আমার ছেলে সে বালক, অল্প বয়সী, চপলবতী, নিজের বোনের বিয়ে দেবার জন্যেই এইসব স্বয়ংবর সভা করে বসেছে, রাজাদের সব নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে আমার এতটুকু উৎসাহ দিই, আমি এসবের কিচ্ছুই জানতাম না। অত প্রসাদীয় সে ত্বং পুত্র দুর্নয় হেতু না প্রসাদং কুরু দেবেশু স্খতুম অর্হসি মেতু। আমার এই পুত্র বড়ই দুর্মতি, বড়ই চপলমতি, সে অন্যায়ভাবে এসব কাজকর্ম করে ফেলেছেন। আপনি প্রসন্ন হন, আপনি আমাদের উপর কোনো রাগ করবেন না। এ ব্যাপারে সত্যি বলছি আমার এতটুকু মত ছিল না। কৃষ্ণ তিনি কি আর এত কাঁচা লোক? তিনি এসে বুঝলেন, অর্থাৎ ভীষ্মকের এইসব ভালো মানুষই কৃষ্ণ কিন্তু বুঝতে তার এতটুকু সময় লাগে, তিনি ঠিক ব্যাপারটা ধরে ফেলেছেন। এবং আসল কথা, কৃষ্ণ তো সেই মানুষ
যিনি শৈশবে তার রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন, যাকে তার পিতা বাধ্য হয়েছিলেন নিজের রাজ্যে না রেখে পর রাজ্যে সেই নন্দগোপ গৃহে তাকে রেখে আসতে, সেই অতি অল্প বয়সেই যিনি স্বরাজ্য থেকে বিতাড়িত কংসের ভয়, সেই মানুষ যখন সেই রাজ্যে, তার আপন রাজ্যে নায়কের মতন ফিরে আসেন, সুতরাং তাকে তো সাধারণ বুদ্ধিমান বলে ধরা যায় না। তিনি অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত কূটনীতিবিদ এবং অত্যন্ত বুদ্ধিমান। ভীষ্মকের মনোভাব বুঝে নিতে তার এতটুকু সময় লাগলো। জবাব দেবার আগেই তিনি ভীষ্মক তার ছেলের যে ছেলে মানুষের কথা উচ্চারণ করেছেন, সেই ছেলে মানুষের কথা উদ্ধৃত করেই কৃষ্ণ তার কথা ফিরিয়ে দিলেন। তার কথার সূত্র ধরেই বললেন, আপনি আপনার ছেলে মানুষের যা বিবরণ দিলেন, তাতে সে বড় হলে যে কি ভয়ঙ্কর একজন সাংঘাতিক অবিনয়ী মানুষ হবে। অবিনয়ী মানে সাংঘাতিক একটা ভয়ঙ্কর মানুষ হয়ে উঠবে। এবং এখানে আমরা এই অবিনয়ী বলতে যেটা বোঝাই, মানে যে একটা সমাজের একটা দুষ্ট মানুষ হয়ে উঠবে, এইরকমই আর কি, মানে যে শাসনের অযোগ্য এরকম হয়ে উঠবে, এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। বাল ভাবেন পুত্রেণ চালিতাং নৃপমণ্ডলে, হ্যাঁ, আপনি বলছেন যে ছেলে এই অল্প বয়সে সমস্ত রাজাদেরকে এই এখনই চালনা করতে পারেন, অর্থাৎ তার আমন্ত্রণ আপনার অজান্তে, আর তার আমন্ত্রণেই ভারতবর্ষের সমস্ত বড় বড় রাজাদেরকে তিনি একেবারে চালিয়ে দিলেন, মানে চালনা করলেন, যাতে তারাই আমন্ত্রণে, আপনার নয়, বলছেন আপনার নয়, আপনার ছেলের আমন্ত্রণেই ভারতবর্ষের সমস্ত বড় বড় রাজারা একেবারে চলে ফিরে আপনার রাজত্বে চলে এলেন। সেই ছেলে এই অল্প বয়সেই যখন এত বড় ক্ষমতাধর হয়ে উঠেছে, বড় হলে সে যে কোন অবিনয়ী দুর্জন হয়ে উঠবে, এটা বুঝতে আর এতটুকু বাকি থাকে না। হ্যাঁ, যদা ভবতি বৈ প্রৌঢ় কীদৃশ বিনয়ও ভবেৎ, অবিনয়ও ভবেৎ। তা সে যাই হোক, তা আপনার ছেলে সে যেমন হবার তা হবে। হ্যাঁ, কিন্তু আপনার নিজের কথা শুনে আমার যেন একটু কেমন লাগছে। আপনার ছেলে আপনার সভায় উপস্থিত রাজাদের সামনে, হ্যাঁ, আপনারই উপস্থিতিতে আপনারই কন্যার বিবাহ ঘোষণা করছে। লক্ষ্য করুন, আপনার পুত্র আপনার রাজ্যে, আপনার সভায়, আপনার উপস্থিতিতে আপনারই কন্যার বিবাহ ঘোষণা করছে। হ্যাঁ, এটা কি আমাকে বুঝতে হবে? এই কথাটাও কি মিথ্যে কথা? হ্যাঁ, আপনার সম্মতি না থাকলে আপনার ছেলে আপনার রাজ্যে বসে, আপনার সভায়, আপনার উপস্থিতিতে রাজাদেরকে তা আপনার কন্যার বিবাহ সংবাদ ঘোষণা করছে। এটা কথং তব সুতোষ্যের শ্যামগ্রত মুনজেশ্বর বক্তুম অর্হতি রাজেন্দ্র বিততং রাজসংসতি। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। সমগ্র রাজসভাতে আপনার উপস্থিতিতে আপনার কন্যার বিবাহ ঘোষণা করে দিল, আর আপনি কিছুই জানেন না। এটা, এই মিথ্যেটাও আমাকে বিশ্বাস করতে হবে। কৃষ্ণ একেবারে যেন পেড়ে ফেললেন মহারাজ ভীষ্মকে। বললেন, স্বয়ংবরের জন্য অত বড় একটা সুন্দর রঙ্গমঞ্চ বানানো হলো, আপনার ছেলেই তা বানিয়েছে সেটা আপনি বলছেন,
আর আপনার ছেলে এই কাজ করছে, ওই কাজ করছে, একে নিমন্ত্রণ করছে, তাকে নিমন্ত্রণ করছে, এত বড় সভামঞ্চ তৈরি করছে, আর আপনি তা জানেন না। এখানেই তো আমার কেমন যেন একটা সন্দেহ তৈরি হচ্ছে। তাদৃশং রত্নম অতুলং কারয়ং স্তনস্তব, এত বড় একটা অতুল কীর্তি আপনার ছেলে করে ফেললো। হ্যাঁ, কথং তাহি অভিজ্ঞাত, আর আপনি বলছেন এটা আপনি জানেন না, আপনার অজান্তেই। ইতিমে সংশয় মহান, এখানেই তো আমার সন্দেহটা যাচ্ছে, আমার খটকা লাগছে। তারপরেও বলি, আপনার সভায় সমস্ত বড় বড় রাজারা উপস্থিত হয়েছেন, ভারতবর্ষের সমস্ত ক্ষমতাধর রাজারা, যাদেরকে সূর্যের সাথে তারাদের সাথে তুলনা করা হয়, এরকম বড় বড় ক্ষত্র বীর পুরুষেরা সেখানে উপস্থিত হয়েছে। আপনি তাদের যথোচিত সম্বর্ধনা করেছেন, অতিথি সৎকার করে চলেছেন, আর এদিকে এসে আমাকে বলছেন আমার ছেলে চপল সভা, বালকোচিত সভায় সে এইসব করে ফেলেছে, আমি তা জানি না। এটা কি ঠিক কথা হলো? কথং না জ্ঞাতবান রাজং তব পুত্র চেষ্টিষ্টাস রথস্বর নারাজগম বিমর্দম অতুলম তথা, সমস্ত অতুল বৈভব ক্ষমতাধর রাজারা সেখানে উপস্থিত হয়েছেন, আর কথং না জ্ঞাতবান, আর আপনি জানেন না, রাজন তব পুত্রস্য চেষ্টিতম, আপনার ছেলেই সব করে ফেললো আর আপনি কিছুই জানেন না, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা, এই সমস্ত বড় রাজারা, এই সমস্ত বড় বড় ক্ষমতাবান রাজারা এখানে এসেছেন স্বয়ংবরে কন্যা লাভের জন্য, কিন্তু সে বেশ কথা এসেছে, কিন্তু তাদের সাথে এত হাতি, এত ঘোড়া, এত চতুরঙ্গ সৈন্য, এইসব কেন, কিসের জন্য তারা এসব নিয়ে এসেছে? এখানে যদি কোনো যুদ্ধের ভাবনা কাজ না করে, তাহলে এই চতুরঙ্গ সেনা সমাবেশের অর্থ কি মহারাজ? এটাও আপনি বোঝেননি। বিপদৌ না ভবে চতুরঙ্গ বলাগমে, বিপদৌ না ভবে তত্র চতুরঙ্গ বলাগমে। চতুরঙ্গ মানে হাতি, ঘোড়া, পদাতিক এবং রথ, এই চারটি নিয়ে যে সৈন্য সমাবেশ তাকে বলে চতুরঙ্গ। বলছে এত বড় বড় চতুরঙ্গ সৃষ্টি হলো, সেখানে একটা বিপদের আশঙ্কা তৈরি হলো, এই সমস্ত দেখে শুনেও আপনি কিছুই বোঝেননি। হ্যাঁ, এটা তো আমার একটু আশ্চর্য লাগছে। বিশ্ব যতই ভালো মানুষই সাজার চেষ্টা করুন, তিনি যতই বলবার চেষ্টা করুন যে আমি কিছুই জানি না, সবই আমার ছেলে করেছে, সবই আমার অজান্তে ঘটেছে, কৃষ্ণ কিন্তু তার আসল মুখটা এবার একেবারেই খুলে দিয়ে এবার বলছেন, দেখুন আসল কথা কি জানেন মহারাজ? আপনাদের মিত্রশক্তি রাজাদের মধ্যে হঠাৎ করে আমার এসে পড়াটা আপনার পক্ষে একটা সমস্যার কারণ হয়ে উঠেছে, এবং সেজন্যই আপনি আমাকে নিতান্ত অপাত্র বলে মনে করেছেন। হ্যাঁ, অথবা না কৃতমাতিথ্যম অপাত্রায় নরেশ্বর, সেখানে তিনি বলছেন মম গমন সেবেহ প্রায়েনা না হিতং তম, আমার এই উপস্থিতি, আপনার বিরুদ্ধ পক্ষীয় রাজগৃহে আমার উপস্থিতিটা আপনার পক্ষে হিতকর নয়, বুঝেই আপনি এখানে ছুটে এসেছেন। না হলে আপনি আমাকে অতিথি হিসেবে বরণ করতে আসেন। কৃতম আতিথ্যম অপাত্র, আমার মতো অপাত্রকে মানে অতিথি হবার অযোগ্য মনে করে আপনি আমাকে নিমন্ত্রণ করেননি। এখন আমার হঠাৎ আপনার বিরোধী পক্ষের রাজগৃহে আমার উপস্থিত হওয়াটা আপনার পক্ষে খুব একটু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, বা একটা অশুভ কিছু হতে পারে, এটা মনে করেই আপনি আমাকে অপাত্র বলে যাকে আতিথ্যে বরণ করেননি, তাকেই এখন
যাকে অতিথিকে আপনি এখন তিথি করার জন্য এই সময় এসে এই সমস্ত না জানার এবং ভালো মানুষই কথা বলছে। আপনার ঘরে মহারাজ, আমি জানি আপনার ঘরে আমার সম্মানাতিথ্য জুটবে না বলেই আমি আপনার মেয়ের স্বয়ংবর সভাতে প্রবেশ করিনি। আমি বিদর্ভে এসে মহারাজ কৈশিকের ঘরে উঠেছি এবং যথেষ্ট সম্মান লাভ করার পরেই আমি এখানে বিশ্রাম নিচ্ছি। বিদিত্বা নাকৃতাতিথ্যম নরদেব তবলিয়ম আমম্ভ্যকৃতমাতিথ্য কৈশকস্তু প্রিয়াতিথি। এই যে অতিথি এবং তিথি শব্দ নিয়ে যে চমৎকার বাক্য জাল শ্রীকৃষ্ণ তৈরি করলেন, এটাই হচ্ছে বোঝা। অর্থাৎ নেহাত আমাকে অপাত্র মনে করে আপনি আমাকে অতিথির মর্যাদা দেবেন না বলেই আপনি আমাকে নিমন্ত্রণ করেননি, কিন্তু হঠাৎ আমার এই উপস্থিতি আপনার বিরোধী পক্ষের গৃহে এই উপস্থিত হওয়াটা আপনি বুঝতে পাচ্ছেন এটা আপনার পক্ষে সুখকর নাও হতে পারে। এরকম সম্মান, এরকম একটা আশঙ্কা মনে করেই আপনি অতিথিকে তিথি করার উদ্দেশ্যে এখানে ছুটে এসেছেন, তাই না মহারাজ? এবং এখানে কৃষ্ণ যেভাবে কড়া কড়া কথা ভীষ্মককে শোনালেন, আসলে ভীষ্মক, হ্যাঁ এটা ঠিক, তিনি জরাসন্ধের বদন্যতায় আজকে তিনি বিদর্ভের একচ্ছত্র অধিপতি। তিনি যাদব বৃষ্ণি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও তিনি একক ক্ষমতায় আজকে সে রাজন্য শক্তির একটা মর্যাদা ভোগ করছে। এবং সেখানে এটাও ঠিক, তার পুত্র কৃষ্ণ বিদ্বেষী কৃষ্ণ, তার পুত্রের জন্য এই পরিণত বয়সে ভীষ্মক ভারতবর্ষের যে রাজনৈতিক একটা পালা বদল ঘটছে এটা বুঝেও তিনি খুব বেশি যে সক্রিয় হয়ে উঠতে পারছেন না, কারণ তারও বয়স বাড়ছে, এটাও ঠিক। এবং তিনি যা করা উচিত সেটা বুঝেও করতে পারছেন না তার গোয়ার গোবিন্দ ছেলে রুক্মিণীর জন্য, এটাও ঠিক। এবং অনীহা, এটা ঠিক, কৃষ্ণ এখানে এলেন চুপচাপ সব দেখে চলে যাবেন নীরবে, এটা কেমন কথা? এটাও ঠিক হয় না। আসলে এই হরিবংশ পুরাণে ঠিক প্রকৃত ঘটনাটা তুলে ধরছে। সেখানে আমরা ভাগবত পুরাণে ভীষ্মককে দেখছি একেবারে শ্রীকৃষ্ণের বন্দনায় একেবারে তিনি মুহ্যমান, মানে তাকে একদম পরম কৃষ্ণ ভক্ত হিসেবে দেখানো হয়েছে, তা কিন্তু ভীষ্মক মোটেই কৃষ্ণ মানে পক্ষভুক্ত এরকম ছিলেন না। তিনি ওই জরাসন্ধ পক্ষীয়, তিনি কৃষ্ণের বিরোধী পক্ষ, এটা ঠিক। কিন্তু এখন অবস্থা পরিবর্তন ঘটছে, রাজনৈতিক অবস্থা পরিবর্তন ঘটছে। একজন বুদ্ধিমান রাজা রাজনৈতিক মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অবস্থানটাও যে পরিবর্তন করে নিতে হয়, এটা ভীষ্মক বোঝে, কিন্তু তার পুত্র বোঝেন না। কিন্তু তিনি সেই জন্যই এখানে দেখাতে এসেছেন, অন্তত কৃষ্ণকে এইটা বোঝাতে এসেছিলেন যে এই দোষে তিনি দোষী নন, যতটা তার পুত্র মানে কাণ্ড জ্ঞানহীন হয়ে মানে বালকোচিত স্বভাবের জন্য যা করে ফেলেছে। মহাভারতের সূত্র এই হরিবংশ পুরাণের সূত্র থেকে আমরা বুঝতে পারি ভীষ্মক জরাসন্ধপন্থী, তিনি যে কৃষ্ণের সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে চান এমন সূত্র কিন্তু আমরা কোথাও পাই না, না হরিবংশ পুরাণে না মহাভারতে, কোথাও এইটা বোঝানো যাবে। তিনি যেহেতু জরাসন্ধপন্থী, অতএব জরাসন্ধপন্থী কারো হাতেই
তিনি তার কন্যাকে তুলে দিতে চান। এইখানে আমরা দেখছি এই ব্যাপারে, এই ক্ষেত্রে রুক্মী অর্থাৎ ভীষ্মকের পুত্র রুক্মী, তার ইচ্ছাটা অত্যন্ত বেশি। সে চাইছে তার ভগ্নীকে শিশুপাল অর্থাৎ সেই সুনীতের হাতে তুলে দিতে, যে সুনীত বা শিশুপাল এই সময় জরাসন্ধের প্রধান সেনাপতিও বটে। এবং কে না জানে সুনীত শিশুপাল জরাসন্ধের একেবারে ডান হাত, তার হাতেই তিনি ভীষ্মক তার ভগ্নীকে তুলে দিতে চায়। এরকম একটা মোটামুটি ব্যবস্থা করে ফেলেছে। এবং সেখানে উপস্থিত রাজন্যবর্গ সবাই জরাসন্ধপন্থী। জরাসন্ধের বিরোধী পক্ষ একজনও কিন্তু নিমন্ত্রিত হয়নি, একজনও নিমন্ত্রিত হয়নি। সুতরাং নিমন্ত্রিত যে সমস্ত রাজন্য বৃন্দ রয়েছেন, এখানে লক্ষ্য করা রুক্মীর বুদ্ধিটা দেখুন। এখানে তিনি বেছে বেছে রুক্মী এবং অবশ্যই ভীষ্মকের মদতে, মহারাজ ভীষ্মকের মদত 100% সেখানে ছিল, যদিও তিনি কৃষ্ণর দিকে একটু হেলতে চাইছেন, কিন্তু এই ক্ষেত্রে তারও ভাবনা আছে যে তার কন্যাকেও ওই জরাসন্ধপন্থী কারো হাতে তুলে দেওয়া হোক, এটা তিনিও চাইতেন। অবশ্য কৃষ্ণের সাথে সরাসরি বিরোধ করে নয়, এটা তিনি অতটা চান নাই যতটা রুক্মী চান। আর তাছাড়া তিনি অতটা বুঝতেও পারেননি, কেউ এটা বুঝতে পারেননি যে কৃষ্ণ একলা নিমন্ত্রিত না হয়ে একেবারে তার পাশের ঘরে এসে উপস্থিত হবে। এতটা দুঃসহ স্পর্ধা যে কৃষ্ণের হতে পারে এটা অনুমান করতে পারেননি ভীষ্ম। কিন্তু তার উপস্থিতির ফলে ব্যাপারটা পুরো ঘটে গেল। এবং সেখানে উপস্থিত জরাসন্ধ এবং তার অনুগামীদের কথাবার্তা শুনে ভীষ্মক এটা বুঝে গেছেন যে কৃষ্ণকে এখন আর হেলাফেলা করা যাবে। সুতরাং তিনি একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেটা কাজ হয়নি, এটা আমরা বুঝলাম। এবার দেখুন রুক্মীর প্ল্যানটা কেমন ছিল। তার বোনের এই স্বয়ংবরের প্ল্যানটা হচ্ছে, তিনি বেছে বেছে সমস্ত জরাসন্ধীয় পক্ষর অন্তর্ভুক্ত সমস্ত বড় বড় রাজাদেরকে সেখানে নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ, যাদব এবং যে সমস্ত যাদবেরা জরাসন্ধের বিরোধী, তাদের একজনকেও কিন্তু সেখানে নিমন্ত্রিত হয়। আর জরাসন্ধপন্থী যত রাজারাও সেখানে উপস্থিত আছে, তাদের মধ্যে থেকেই রুক্মিণীকে কাউকে না কাউকে বেছে নিতেই হবে। এবং সেখানে সবচাইতে গুণান্বিত, শক্তিমান, ক্ষমতাবান শিশুপাল ছাড়া আর কেউ নয়। এখানে আবার একটা কাজও আছে, আর একটা ঘটনাও আছে, একটু ছোট্ট করে সেটা বলে দিই। সেটা হচ্ছে এই যে শিশুপাল, সে এরকম পুরাণে বলা হয়েছে, মানে পুরাণে যে কথাটা বলা হয় সেটা আমরা প্রথমে বলছি, তারপর তার অন্তর্নিহিত তাৎপর্যটা বলব। সেখানে বলা হয় এই যে শিশুপাল যখন জন্মেছিল, শিশুপাল তো শ্রীকৃষ্ণের পিস্তত ভাই, শ্রুতশ্রবার পুত্র। তো সেই শিশুপাল যখন জন্মেছিল, সে নাকি তার 4টা হাত, 3টে চোখ এরকম একটা নিয়ে জন্মেছে। এবং সেই অনেক আগে এরকম নাকি একটা জনশ্রুতি বা আকাশবাণী মানে জনশ্রুতি, আকাশবাণী মানে আকাশ থেকে ভেসে আসা কোনো কথা নয়, এই কথা আমরা বহুবার আলোচনা করেছি। আকাশবাণীর নিহিতার্থ হলো জনশ্রুতি, বা যা সমস্ত জনসাধারণের মধ্যে প্রচলিত সত্য ভাবনা, এই জনশ্রুতি। সেটা হচ্ছে যে যখন রুক্মিণীর জন্ম হয়, আগে আমরা একটু রুক্মিণীর জন্মের কথা বলি, তারপরে শিশুপালের জন্মের কথা। রুক্মিণীর যখন জন্ম হয় তখন নাকি এরকম একটা কথা উঠেছে, এবং এটাই জনশ্রুতিতে সত্য, যে রুক্মিণীর বিয়ে হবে এমন একজন ক্ষমতাধর পুরুষের, যিনি চতুর্হস্ত এবং ত্রিলোচন, অর্থাৎ বিষ্ণু। চতুর্হস্ত এবং ত্রিলোচন বলতে আমরা বিষ্ণুকেই বুঝি, বিষ্ণুর অবতার। তার সাথে এই রুক্মিণীর বিবাহ হবে। এই অপরূপা সুন্দরী, এই রুক্মিণী অপরূপা সুন্দরী,
অত্যন্ত গুণবতী হবে এই কন্যা, ভবিষ্যতে তিনি অপরূপা সুন্দরী, অপূর্ব গুণসমৃদ্ধ এবং অত্যন্ত বিদগ্ধা, এবং তার বিবাহ হবে চতুর্হস্ত ত্রিলোচন একজন পুরুষের সঙ্গে, অর্থাৎ বিষ্ণুর সাথে। এইটা আকাশবাণী বা জনশ্রুতিতে ছিল। অন্যদিকে যখন জন্মেছে শিশুপাল বা সুনীত যখন জন্মেছে, শ্রুতস্রবা পুত্র, তখন সেই শিশুটি জন্মেছিল 4টি হাত এবং 3টি চোখ নিয়ে। একটা অদ্ভুত দেখতে, এই সাধারণ শিশুর 3টি চোখ আর 4টে হাত তো হয় না, এটা একটা ভয়ঙ্কর দর্শন। তখন সেখানে এই বলা হয়েছে যে যার কোলে দিলে, যে এসে এই শিশুটিকে কোলে করা মাত্রই তার এইসব অপচিহ্নগুলো, 4টে হাত মানে বড় বড় 4টে হাত না, 2টো হাত, স্বাভাবিক 2টো হাত আর অস্বাভাবিক 2টো হাতের চিহ্ন, তার এই কাঁধের মধ্যে অস্বাভাবিক 2টো হাতের চিহ্ন ফুটে উঠেছে। আর তার কপালের মধ্যে যেন একটা চোখের চিহ্ন, সেটা একটা অস্বাভাবিক, পূর্ণচক্ষু নয়, অথচ চোখের মতন একটা গর্ত, যেন একটা তৃতীয় নয়ন, এরকম একটা অস্বাভাবিক রূপ নিয়ে অস্বাভাবিক একটা শিশু জন্মেছে। এবং সেখানে বলা হয়েছে যে এসে সেই শিশুটিকে কোলে নেওয়া মাত্রই তার এই সমস্ত চিহ্নগুলো লুপ্ত পাবে, তারই হাতে এই শিশু মৃত্যু অবধারিত। এটাও বলা হচ্ছে এমন একজন মানুষের হাতে যে কোলে নেওয়া মাত্রই এই শিশুর এই সমস্ত চিহ্নগুলো লুপ্ত হয়ে যাবে, এই ভয়ঙ্কর চিহ্নগুলো লুপ্ত হয়ে যাবে, এবং সেই পুরুষই এই শিশুর পক্ষে ভবিষ্যতে ভয়ঙ্কর হবে। সেখানে অনেকেই আসছে, কোলে নিচ্ছে, কিন্তু শিশুর এই অঙ্গের কোনো পরিবর্তন হচ্ছে না, এই সমস্ত বর্ধিত অঙ্গের কোনো পরিবর্তন হচ্ছে না। সে সময় কৃষ্ণ এসেছেন তার পিসির বাড়িতে, কৃষ্ণ এবং বলরাম এসেছেন, বলরাম কোলে নিয়েছে, শিশু যেমন ছিল তাই আছে। সাত্যকীও এসেছেন কৃষ্ণদের সাথে, তিনিও কোলে নিয়েছেন, বাচ্চাটার কোনো কিছু পরিবর্তন ঘটে। কিন্তু যে মুহূর্তে কৃষ্ণ কোলে নিলেন, শিশুর যে অতিরিক্ত চিহ্নগুলো, 2টো হাতের চিহ্ন আর ওই কপালের মধ্যে একটা গর্ত চোখের মতো, সেটা সঙ্গে সঙ্গেই সেইটা দেখেই তার জননী বুঝতে পারলেন এই তার কৃষ্ণের হাতে, তার ভ্রাতুষ্পুত্রের হাতে তার এই পুত্রের মৃত্যু অবধারিত। তিনি তখন সঙ্গে সঙ্গে বলেন যে তুমি আমার এই পুত্রের মৃত্যুর কারণ হও। এবং সেখানে পুরাণরা বলেছে আমি তোমার পুত্রের 100টা দোষ ক্ষমা করব। ওই যে 100টা দোষ, 100টা অন্যায় ক্ষমা করব, তার যেমন একটা অন্য কাহিনী আমরা আগের পর্বে বলেছি, এটিও আরেকটি কাহিনী আছে। এই জনমানুষের এই জনশ্রুতিটা রুক্মী জানতেন, এবং তিনি জানতেন যে তার ভগ্নীর বিবাহ হবে এমন একজন পুরুষের সাথে যিনি চতুর্হস্ত এবং 3টি নয়ন বিশিষ্ট। সুতরাং কৃষ্ণের আছে, কৃষ্ণকে তো তিনি পছন্দ করেন না, বিষ্ণুর আছে, বিষ্ণুর অবতার কৃষ্ণ, কৃষ্ণের নেই, অর্থাৎ বিষ্ণুর তিনি ত্রিনয়ন এবং চতুর্হস্তধারী, চতুর্ধর বিষ্ণু, সেটা জান, এবং বিষ্ণুর অবতার কৃষ্ণ। কিন্তু কৃষ্ণকে তো এতটুকু পাত্তা দিতে চান না রুক্মী, তাকে তো তিনি গ্রাহ্যের মধ্যেই আনেন, এবং সবচাইতে অপছন্দের প্রথম মানুষটি হচ্ছে কৃষ্ণ। সুতরাং কৃষ্ণের এই বিষ্ণু মাহাত্ম্য বা বিষ্ণুর অবতারত্বকে তিনি স্বীকারই করেন না, কিন্তু তিনি এটা জানেন এই সুনীত তার, অর্থাৎ এই সুনীতের এই এমন একটা শিশুকালে তার এরকম একটা পরিচয় ছিল। সুতরাং শিশুপালই তার বোনের উপযুক্ত স্বামী, এটা তার বিষয়। সেই জন্য এমনভাবে তিনি এই স্বয়ংবর সভার প্ল্যানটা করেছিলেন যেখানে সর্বশ্রেষ্ঠ পুরুষ শিশুপাল,
এবং শুধু সর্বশ্রেষ্ঠ পুরুষ নয়, ওই যে জনশ্রুতি রয়েছে ত্রিনয়ন এবং চতুর্হস্ত বিশিষ্ট একজন পুরুষই রুক্মিণীর ভবিষ্যতের স্বামী হবেন, সেটা শিশুপাল ছাড়া আর কে? সুতরাং শিশুপালকেই যাতে তার বোন বরণ করতে পারেন সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসেবে, ঠিক তার ব্যবস্থাই করেছেন সেটা। তো যাই হোক, এইখানে আমরা দেখছি এই রুক্মিণী সংবনের যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো হরিবংশতে ছড়ানো ছিটানো আছে, সেগুলোকে একত্রিত করলে আমরা সেটাকে একটা সত্য তথ্যের দিকে আমরা দেখছি, এবং সেখানে মহাভারতের ঘটনাকেও কিন্তু সেটা অতিক্রম করছে না। ভীষ্মক যখন কৃষ্ণের কাছে প্রায় ধরা পড়ে গেলেন, প্রায় না একেবারেই ধরা পড়ে গেলেন, তখন কৃষ্ণকে বললেন যে দেখুন, আমি সত্যিই অন্য কোনো রাজার হাতে আমার কন্যা রুক্মিণীকে দিতে চাই না। আমি সত্যি না দাতুম ইচ্ছেত কন্যাং বৈ পার্থিব্য সায়ংবরে প্রসাদম কুরু দেবেশ ন কবম কর্তুম আরহসি। আপনি একটু আমাকে বোঝার চেষ্টা করুন, আপনি আমাদের উপর রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ কিন্তু নিজের মনোভাব এতটুকু ভীষ্মককে বুঝতে না দিয়ে বললেন, আর এইসব কথা বলে কি লাভ মহারাজ, বচনেন কি মুক্তেন। আপনি আপনার কন্যা আর সেই কন্যার পিতা আপনি আপনার মেয়েকে কার হাতে তুলে দেবেন না দেবে সেটা নিয়ে অন্য কে কথা বলবে। সকন্নং দশস্য নেতি কুত্র নেতা তবানঘা রুক্মিণীন্না তবে হ্যাঁ দেখুন, এইখানেই দেখুন কৃষ্ণ কথার মধ্যে দিয়ে তিনি কিরকম ভাবে ঠিক তার নিজের মনোভাবটাও বুঝিয়ে দিতে সমর্থ। এই জায়গায় হচ্ছে কৃষ্ণের বুদ্ধি বা কুটুম। তিনি বলছেন আপনার কন্যা সকন্নং দশস্য নেতি কুত্র নেতা তবানঘ, আপনার মেয়ে কাকে দেবেন না দেবেন সে ব্যাপারে অন্য কে কি বলতে পারে, কার কি বলার আছে, কিছুই বলার। তবে হ্যাঁ, এটা ঠিক পরম লক্ষ্যমন্ত কন্যা আপনার, রুক্মিণা দিব্য মূর্তি ত্বং সম্বন্ধ কারণং মম। আপনার কন্যা একজন দিব্য মূর্তি, দিব্য মানে পরম লক্ষ্মী শ্রীযুক্ত, দিব্য মানে লক্ষ্মী শ্রী, যার মধ্যে শ্রী আছে, লক্ষ্মীমন্ত ভাব আছে, সর্বপ্রকার গুণ আছে, সর্বগুণে গুণান্বিতা কন্যা আপনার। আর আমিও তো প্রায় আপনাদেরই পাল্টি ঘর, সুতরাং আপনার তার সঙ্গে আপনার কন্যার সঙ্গে একটা আমার ভাবি সম্বন্ধ তো ঘটতেই পারে। তাং সম্বন্ধং কারণান মম, আপনার কন্যার সাথে আমার অপরূপা সুন্দরী আপনার কন্যা, তার সঙ্গে আমার একটা সম্বন্ধ তো ঘটতেই পারে। এইটুকু আলগা করে ছেড়ে দিলেন তিনি। আর আপনি যখন নিজের থেকেই আমার কাছে ক্ষমা চাইতে এসছেন আপনার অন্যায়ের, তখন ক্ষমা আপনাকে নিশ্চয়ই করতে হবে, এই ক্ষমা আপনার প্রাপ্য। কেননা আর যাই হোক না কেন, বয়সতে আপনি আমার পিতার তুল্য। মানস্মকং তয়া রাজং বয়সা চ পিতাস্মা পারয়ামাস পুরীং সমকক্ষেনিষু পিতৃবশবশ। নিজের রাজ্যের সঠিক পালন রক্ষা আপনি করুন এবং ক্ষত্রিয় সমাজে নিজের পিতৃসুলভ গুরুত্বটা বজায় রাখুন। একেবারে ঠিক সঠিক একটা খোঁচা দিতেও তিনি ছাড়লেন না ভীষ্মককে। বললেন আপনি যখন নিজে থেকেই আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন, তা একটা ক্ষমা তো আপনার প্রাপ্য বটেই, কেননা বয়সে আপনি আমার পিতার তুল্য। মানস্মাকং তয়া রাজং বয়সা চ পিতামহ বলেই তিনি যে কথাটা বললেন সেটা লক্ষ্য করা। নিজের একজন রাজা হিসেবে আপনি তো রাজা হয়েছেন, কারণ যাদব বংশে তো কেউ কোনো রাজ আর কোনো তো প্রচলন নেই, দুজন হচ্ছে ব্যতিক্রম, একজন কংস আর একজন এই ভীষ্ম। এরা দুজন নিজের সেই
জরাসন্ধের ক্ষমতায় রাজা হয়ে বসেছেন। সুতরাং রাজাই যদি হয়েছেন, যাই হোক, যখন রাজা হয়েই বসেছেন, তখন নিজের রাজ্যের সঠিক পালন করুন, রাজ্যকে রক্ষা করুন। মানে রাজা হলেই তো হবে না, রাজ্যকে পালনও করতে হবে, রক্ষাও করতে হবে। এমন কিছু ভুলভাল কাজ করবেন না যাতে আপনার রাজ্যের পালন ক্ষমতা, রক্ষা ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এটাই বোঝাতে চাইছেন কৃষ্ণ। এবং তার সঙ্গে আরও একটা কথা জুড়ে দিলেন, হ্যাঁ, পালায়েশ্বম পুরী, নিজের রাজ্যকে পালন করুন, কারণ রাজা হিসাবে এটাই আপনার প্রধান ধর্ম। এমন কিছু করবেন না যাতে আপনার ধর্ম থেকে আপনি চ্যুত হন বা আপনার ধর্ম নষ্ট হয়। এমন কোনো সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত আপনি নেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে সম্যক্ষণেষু পিতৃবদ বাস। হ্যাঁ, নিজের রাজ্যের এবং সমগ্র ক্ষত্রিয় সমাজে নিজের পিতৃসুলভ গুরুত্বটা বজায় রাখার চেষ্টা করুন। এইখানেই লক্ষ্য করুন শ্রীকৃষ্ণের বাচ কুশলিতা, বাক কুশলিতা। একজন ধুরন্ধর পুরুষ যে বুদ্ধি রাখেন, তার বুদ্ধির বিচক্ষণতা, তার বুদ্ধিমত্তা ধরা পড়ে তার কুশলী বক্তার মধ্যে, কুশলী ভাবনার মধ্যে, কুশলী বচন শৈলীর মধ্যে। এটাই লক্ষ্য করা আগামী পর্বে।